বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের মুহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তো মুহাম্মদ বিন তুগলক, যার নাম ছিল আসলে ফখরুদ্দিন মোহাম্মদ জোনা খান, তো তিনি বাল্যকাল থেকেই সাধারণ শিক্ষা এবং সামরিক শিক্ষায় সুশিক্ষিত ছিলেন এবং যার কর্মজীবন শুরু হয়েছিল একজন সাধারণ সৈনিক হিসাবে। তো সাধারণ সৈনিক হিসাবে তিনি নাসিরউদ্দিন খসরুর অধীনে কাজ করতেন। তো সেই সময়ে তিনি সাম্রাজ্যের যারা আমির ছিল, এই সুলতানের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করে মুহাম্মদ বিন তুগলকের বাবা গিয়াসউদ্দিনের সিংহাসনের আরোহণের বিষয়টি একটু সহজ করেছিলেন। তো যাই হোক, তিনি যেহেতু সামরিক শিক্ষায় সুশিক্ষিত ছিলেন এবং সাধারণ শিক্ষায়ও উনি শিক্ষিত ছিলেন, যে কারণে সুলতানের সময়ে অর্থাৎ নাসিরউদ্দিন খসরুর সময়ে তিনি আমিরি আখুর অর্থাৎ অশ্বশালার অধ্যক্ষ ছিলেন আর কি। আমিরি আখুর পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আমিরদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে, তাদেরকে উত্তেজিত করে তার বাবার সিংহাসন লাভের যে দ্বন্দ্বটা ছিল, এই দ্বন্দ্বে তিনি ভূমিকা রেখেছিলেন। ফলে তার বাবা যখন সিংহাসন আরোহণ করেন, সিংহাসন আরোহণ করার পরেই মুহাম্মদ বিন তুগলককে তিনি তার সাম্রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তো 1322 খ্রিস্টাব্দে এবং 1325 খ্রিস্টাব্দে বরঙ্গোলার রাজা প্রতাপরুদ্র দেবকে পরাজিত করার বিষয়ে, বশ্যতা স্বীকার করানোর বিষয়ে তার গুরুত্বপূর্ণ একটি ভূমিকাও ছিল। যাই হোক, 1325 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন তুগলকের বাবা গিয়াসউদ্দিনের দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে পরবর্তীতে তিনি সিংহাসন আরোহণ করেন এবং তার বাবার মৃত্যুর 40 দিন পর্যন্ত তিনি তুগলকাবাদে অবস্থান করেছিলেন এবং এই 40 দিন পরে তিনি দিল্লির গিয়াসউদ্দিন বলবন কর্তৃক নির্মিত যে লাল প্রাসাদ, সেখানে তিনি আগমন করেন এবং সেখানে তিনি এই মুহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেছিলেন। বলতে গেলে এক প্রকার বিনা বাধাই তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। সিংহাসন আরোহণ করার পরে মুহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খালজির মতো অনেক স্বর্ণ মুদ্রা তার বিরুদ্ধবাদীদের মধ্যে প্রদান করে তিনি তাদের সমর্থন লাভে সার্থক হয়েছিলেন, তার সমর্থন লাভে তিনি সামর্থ্য হয়েছিলেন। মধ্যযুগীয় ভারতের ইতিহাসের যে সমস্ত মুকুটধারী শাসক ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তো যাই হোক, তিনি সিংহাসন আরোহণ করার পরেই তিনি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যেটাকে ইতিহাসে মহাপরিকল্পনা বলা হয়েছে। যাই হোক, বহুমুখী প্রতিভার অধিকারী এই মুহাম্মদ বিন তুগলক তাকে এরকম করে ঈশ্বরী প্রসাদ এইভাবে বলেছেন যে
মধ্যযুগীয় মুসলিম ভারতের ইতিহাসে যেই শাসকগুলো সিংহাসন আরোহণ করেছেন তাদের মধ্যে মুহাম্মদ বিন তুগলক ছিলেন সবচেয়ে শিক্ষিত এবং মার্জিত চরিত্রের অধিকারী। তো তিনি বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কারণে যে 5টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই 5টি পরিকল্পনায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ফলে বিভিন্ন জন তাকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে তাকে উপস্থাপন করেছেন, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। কেউ বলেছেন তিনি অবাস্তবের ঢেকি অথবা কল্পনাপ্রসূত মস্তিষ্কের অধিকারী, এইভাবে তাকে উপস্থাপন করেছেন। বিশেষ করে জিয়াউদ্দিন বারানি, ফিরিস্তা, তারপরে ইবনে বতুতা তাকে অকল্পনার স্তূপ, অসঙ্গতির স্তূপ, কল্পনা বিলাসী, এইভাবে তাকে উপস্থাপন করেছেন। অপরপক্ষে তাকে আগা মাহদি হুসাইন তিনি বলেছেন যে মুহাম্মদ বিন তুগলক যেই পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন আসলে এইটা ছিল তার কল্পনাপ্রসূত এবং একজন মানুষের পক্ষে এইটা বাস্তবায়ন করা কঠিন কিছু ছিল না, সম্ভব ছিল। কেউ কেউ বলছেন যে তার এই পরিকল্পনাগুলো রাজনৈতিক ফলপ্রসূ হবে ভেবে গ্রহণ করলেও তার কিছু বাস্তব জ্ঞান অথবা তার সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণে এই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল। যদিও পরিকল্পনাগুলো রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের শৃঙ্খলা এবং জনসাধারণের কল্যাণের জন্য এই পরিকল্পনাগুলো গৃহীত হয়েছিল, কিন্তু তার বাস্তব জ্ঞান অথবা তার যে মাত্রা অতিরিক্ত পরিকল্পনা, এইগুলো যদি তিনি তার বাস্তবতার সাথে সমন্বয় করতে পারতেন তাহলে একজন শাসকের পক্ষে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা অসম্ভব ছিল না। যাই হোক, বিভিন্ন কারণে এই পরিকল্পনাগুলো যখন ব্যর্থতায় পর্যবসিত হলো তখন ঐতিহাসিকরা তাকে নানাভাবে বিদ্রূপ করেছেন, তার সম্পর্কে নানাভাবে এটাকে কি বলা যায়, নানাভাবে তাকে নেগেটিভভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। তো যাই হোক, এই পরিকল্পনার 5টি ছিল: রাজধানী স্থানান্তর, খোরাসান অভিযান, প্রতীক তাম্র মুদ্রা প্রচলন, কারাচিল অভিযান এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। এই 5টি পরিকল্পনা তিনি করেছিলেন। তো এই 5টি পরিকল্পনা করার পেছনে অনেকগুলো যুক্তি ছিল, কারণ ছিল এবং সেই সময় বাস্তবতার নিরিখে সেটা প্রয়োজনও ছিল। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব তার 5টি পরিকল্পনা। তোমরা একটু মনে রাখবে। দেবগিরিতে রাজধানী স্থানান্তর, আগে ছিল দিল্লিতে রাজধানী, এই দিল্লি থেকে তিনি রাজধানীটা দেবগিরিতে নিয়ে গেলেন, যেটাকে বলা হয়েছে দৌলতাবাদ। এটা ছিল হলো 2526-27 খ্রিস্টাব্দে। এরপরে হলো খোরাসান অভিযান। এরপরে ছিল প্রতীক তাম্রমুদ্রার প্রচলন।
অভিযান বলে দেবগিরিতে রাজধানী স্থানান্তর, খোরাসান অভিযান, প্রতীক তাম্র মুদ্রা প্রচলন, কারাচিল অভিযান, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। এই যে পরিকল্পনাগুলো তিনি করেছিলেন, প্রত্যেকটি পরিকল্পনার পেছনে যৌক্তিক কারণ ছিল। এটি ব্যর্থ হয়েছে সেটি অন্য বিষয়, কিন্তু তিনি যে পরিকল্পনাগুলো করলেন বিভিন্ন চিন্তা চেতনার থেকেই তিনি এই পরিকল্পনাগুলো করেছিলেন। যেমন এই যে রাজধানী স্থানান্তর করলেন তিনি, তো এই রাজধানী স্থানান্তর করার পেছনে তার অনেকগুলো কারণ ছিল। প্রথমত যে তিনি যখন তার পিতার শাসনামলে বরঙ্গল আক্রমণ করেন, তখন এই বরঙ্গলের যারা অধিবাসী ছিল তাদের যে বিদ্রোহী মনোভাব, এই মনোভাবটা তিনি উপলব্ধি করেছেন। তো তিনি চিন্তা করলেন যে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাদের উপরে যদি আধিপত্য প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তাদের কাছাকাছি অবস্থান করা প্রয়োজন। এটি ছিল প্রথম। দ্বিতীয়ত যে এই দিল্লি থেকে বিভিন্ন অঞ্চল, যেমন কাম্পিল, সোনারগাঁ, এই যে অঞ্চলগুলো ছিল, এই সমস্ত অঞ্চল দিল্লি থেকে অনেক দূরে অবস্থিত ছিল। তো যেহেতু দিল্লি থেকে অনেক দূরে অবস্থিত ছিল, এই জায়গাগুলোতে দিল্লি থেকে এই জায়গাগুলোকে শাসন করা অথবা সেখানে কোনো বিদ্রোহ দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। কারণ বলতে গেলে দিল্লি সাম্রাজ্যের এক প্রান্তে অবস্থিত ছিল। পক্ষান্তরে এই যে দেবগিরিটা ছিল রাজধানীর প্রায় মধ্যবর্তী জায়গায়। তো উনি চিন্তা করলেন যে এই রাজধানীর মধ্যবর্তী অঞ্চল থেকে সমদূরত্বের জায়গাগুলো সুন্দরভাবে দেখাশোনা করা এবং সেখানে নিয়ন্ত্রণ করা সুবিধা হবে। এই জন্য মূলত তিনি এই প্রশাসনিক প্রয়োজনে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এরপরের যে কারণটা ছিল সেটা হলো যে তিনি দাক্ষিণাত্যে মুসলিম সভ্যতা এবং সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং এই উদ্দেশ্যে তিনি সেখানে অনেক ধর্মপ্রচারক, সুফি, সাধক এদেরকে তিনি পাঠিয়েছিলেন বা এদেরকে সেখানে নিয়ে তিনি এই মুসলিম সভ্যতা সংস্কৃতি সেখানে প্রচলন করবেন, এরকম একটা চিন্তা তিনি করেছিলেন। একটি কারণ। এরপরের যে কারণটা ছিল যে সাম্রাজ্যের উত্তর এবং পশ্চিম সীমান্ত মঙ্গলদের কাছাকাছি হওয়ার কারণে সেখানে অধিকাংশ সময়ই প্রায় সব সময় একটা ভীতির মধ্যে থাকতো যে কোনো সময়ে এই মঙ্গলরা রাজধানী আক্রমণ করতে পারেন। তো যদি রাজধানী আক্রান্ত হয় তাহলে রাষ্ট্রের ক্ষতি সাধিত হবে। অর্থাৎ যে কোনো রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গা হলো তার রাজধানী। তো এই রাজধানীকে নিরাপদ রাখার জন্য তিনি সীমান্ত বা মঙ্গল আক্রমণের কাছাকাছি অবস্থান থেকে তিনি দূরবর্তী বা রাষ্ট্রের মধ্যবর্তী অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, যে সেখানে গেলে অন্তত রাজধানীটা নিরাপদ থাকবে, মঙ্গলদের আক্রমণ থেকে রাজধানীকে নিরাপদে রাখা যাবে। এই জন্য তিনি সেখানে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এছাড়াও আরও একটি কারণ ছিল, সেটা হলো যে দাক্ষিণাত্যে প্রচুর ধন সম্পদ ছিল। এই দাক্ষিণাত্যে প্রচুর ধন সম্পত্তি থাকার কারণে সেইখানকার সম্পদের পুঙ্খানুপুঙ্খ সদ্ব্যবহার করার জন্য তিনি দাক্ষিণাত্যে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কোনো ঐতিহাসিক বলেছেন এর পরের যে কারণটি ছিল যে দিল্লির জনসাধারণ মোহাম্মদ বিন তুগলককে একটা অবমাননাকর বা অপমানজনক পত্র লেখেন। তো তিনি এই অপমানজনক পত্র লেখার কারণেই দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো যাই হোক,
পরিশেষে আমরা যেটা বলতে পারি, আসলে রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করেই মুহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাহলে এই যে রাজধানীটা স্থানান্তর করলেন, এর পিছনে আমরা অনেক কারণ জানতে পারলাম, যে মঙ্গল আক্রমণ প্রতিহত করা, বরঙ্গোলার বিদ্রোহীদেরকে নিয়ন্ত্রণে রাখা, দাক্ষিণাত্যের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর কাছাকাছি থেকে সেগুলোর সদ্ব্যবহার করা, এরপরে ইসলাম ধর্ম প্রচার করার একটা চিন্তা চেতনাও তার মধ্যে ছিল, অথবা দিল্লির যে জনগণ ছিল তাকে আসলে অবমাননা করেছেন, এই অপমানের হাত থেকে নিজেকে একটু দূরে রাখার জন্য তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন, অথবা এই জায়গাটি রাজধানীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে সেখান থেকে গোটা সাম্রাজ্যকে সমদূরত্বে রেখে শাসন ব্যবস্থা পরিচালনা করার একটা সুবিধা আছে। এই সমস্ত কথা চিন্তা করেই মূলত রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এই রাজধানী স্থানান্তর করতে গিয়ে তাকে বেশ কিছু কাজ করতে হয়। যেহেতু দিল্লি থেকে এই দেবগিরির দূরত্ব ছিল 700 মাইল, দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল 700 মাইল। এই 700 মাইল পথ অতিক্রম করার জন্য ভালো রাস্তাঘাট দরকার। তো তিনি মানুষ যেন খুব সুন্দরভাবে যেতে পারে সেখানে রাস্তাঘাট নির্মাণ করেছিলেন। রাস্তার মধ্যে তিনি অস্থায়ী বিশ্রামাগার তৈরি করেছিলেন। সেখানে তিনি চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, যাতে করে রাস্তায় যেতে মানুষের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। অর্থাৎ মানুষের সুবিধার জন্য যা যা করা দরকার তিনি কোনোটি করতে কার্পণ্য দেখাননি। অর্থাৎ সব কিছুই তিনি সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে করেছিলেন। অপরদিকে যেখানে রাজধানী করা হবে সেখানকার যে নির্মাণ কাজ ছিল, এই নির্মাণ কাজগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবেই সমাপ্ত করতে পেরেছিলেন। তো এই কাজগুলো করার পরে মুহাম্মদ বিন তুগলক তার সাম্রাজ্যের আমির ওমরা, জনসাধারণ, সুফি দরবেশ এবং জ্ঞানীগুণী যারা ছিল তাদেরকে নিয়ে তিনি দেবগিরিতে রওনা করেছিলেন। তো এই যে তিনি দিল্লি থেকে দেবগিরিতে গেলেন, তিনি যাওয়ার পরে তার কিছু বিরুদ্ধবাদী মানুষ ছিল, বিশেষ করে ইবনে বতুতা। এই যে তিনি দিল্লি থেকে দেবগিরিতে চলে গেলেন, যাওয়ার পরে দিল্লিটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। ইবনে বতুতা, জিয়াউদ্দিন বারানি তারা বলছে এরকম করে, বিশেষ করে ইবনে বতুতা বলছে যে যখন মুহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে যান, তখন তার এলাকায় অর্থাৎ দিল্লিতে তিনি একটি কুকুর অথবা একজন চলাফেরায় অক্ষম এই ধরনের কোনো পঙ্গু ব্যক্তিকেও তিনি রেখে যাননি, সবাইকে তিনি সাথে নিয়ে গেছেন। অর্থাৎ তখন কি হলো, তাহলে দিল্লিটা মরুভূমি হয়ে গেল অথবা জনমানব শূন্য হয়ে গেল। এই অবস্থায় রেখে তিনি দেবগিরিতে যান। অপরদিকে জিয়াউদ্দিন বারানি তিনি বলছেন যে যখন মুহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে চলে যাচ্ছেন, তখন তিনি তার প্রাসাদের ছাদে উঠেছেন একটা জিনিস দেখার জন্য। কি দেখবেন, যে কোনো গৃহ থেকে আগুনের বা কোনো প্রদীপ, আগুন অথবা ধোঁয়ার কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, তাহলে বোঝা যাবে যে মানুষ এখানে এখনো রয়ে গেছে। এইভাবে করে তিনি সেইখান থেকে জনমানব শূন্য করে দেবগিরি থেকে দিল্লি প্রত্যাবর্তন করেছেন। কিন্তু আসলে এই অভিমতটা খুব একটা মানার মতো না, কেননা পরবর্তীতে এই যে ইবনে বতুতা 7 বছর পরে তিনি আবার দিল্লিতে এসেছেন। তো উনি তো ছিলেন একজন পর্যটক, পরিব্রাজক। তো উনি 7 বছর পরে দিল্লিতে যখন আসলেন, এই যে ইবনে বতুতা পূর্বে বলল যে জনমানব শূন্য করে নিয়ে গেছেন, একটা কুকুর পর্যন্ত নেই, মরুভূমি হয়ে গেছে, 7 বছর পরে জনস্রোতের উপরে তিনি এসে দেখলেন যে এইখানে মানুষজন পরিপূর্ণ, তাদের জীবনযাত্রা আড়ম্বরপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ, এই কথা তিনি বললেন। আবার তাহলে একজন মানুষ আগে বললেন জনমানব শূন্য, পরে 7 বছরের মধ্যে বলছে যে আড়ম্বরপূর্ণ। অতএব মুহাম্মদ বিন তুগলক জনমানব শূন্য করে তিনি দিল্লিকে পঙ্গু করে গেছেন, এই কথাটা আসলে যুক্তিসঙ্গত ছিল না। আবার
1329 খ্রিস্টাব্দে মুলতানের শাসনকর্তা কিসলু খান যখন বিদ্রোহী হয়ে উঠল, তখন এই দিল্লিতে অবস্থানকারী এই মুলতানের শাসনকর্তা কিসলু খানকে দমন করার জন্যই মোহাম্মদ বিন তুগলক স্থানীয়ভাবে অনেক সৈন্য সংগ্রহ করেছেন এবং স্থানীয় লোকের দ্বারা একটা বাহিনী তৈরি করে তাকে দমন করা সম্ভব হয়েছিল। তাহলে দিল্লি যদি মানবশূন্য হয়ে যায়, জনমানব শূন্য হয়ে যায়, তাহলে সেখান থেকে সৈন্য সংগ্রহ করে বিদ্রোহী কিসলু খানকে দমন করা এটা যুক্তিসঙ্গতও মনে হয় না। অতএব আমরা দেখেছি যে রাষ্ট্রের প্রয়োজনে এবং রাজনৈতিক প্রয়োজনে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে রাজধানী স্থানান্তর করা অথবা একাধিক রাজধানী করা, এটা অনেকেই করেছেন, অনেক শাসক করেছেন। বরং আমরা এইভাবে বলতে পারি যে মোহাম্মদ বিন তুগলকের দুটি রাজধানী ছিল, একটা হলো দিল্লি এবং আরেকটি হলো দেবগিরি বা দৌলতাবাদ। অতএব মোহাম্মদ বিন তুগলক জনমানব শূন্য করে দিল্লিকে পঙ্গু করে গেছে, এই কথা ভাববার কোনো অবকাশ নেই। তো যাই হোক, এই যে আমরা যে কথাটি বললাম যে তার দুইটা রাজধানী ছিল, একটা দেবগিরি, একটা দিল্লি। যেভাবেই হোক, যাই করুন, এই রাজধানী স্থানান্তর করাটা ব্যর্থ হয়েছে নানা কারণে, সেটা আমরা এখন একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো রাজধানী স্থানান্তর করাটা ব্যর্থ হলো কী কারণে? প্রথমত, এই যে মানুষগুলো এখানে আসলো, অর্থাৎ ঈশ্বরী প্রসাদ এইভাবে বলছেন যে দিল্লিতে যে সমস্ত আমির, ওমরা, অভিজাতবর্গ এবং সাধারণ মানুষ যারা বাস করত, তারা দিল্লি থেকে 700 মাইল দূরে আসার কারণে এই দেবগিরির যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে তারা নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে নাই। তো যেহেতু নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে নাই, সঙ্গত কারণেই তারা সেখানে আর থাকতে সম্মত ছিল না। এক। 2 নম্বর হলো যে এই দেবগিরি অর্থাৎ দক্ষিণ ভারতের একটি জায়গা, এখানে মূলত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তো হিন্দু অধ্যুষিত এলাকায় দিল্লির মুসলমান সম্প্রদায়, অধিকাংশ মুসলমান, তারা এখানে এসে তাদের কৃষ্টি কালচারের সাথে নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে নাই, ফলে তারা এইখানে থাকতে অসম্মতি জ্ঞাপন করে। আবার দিল্লিতে যারা অবস্থান করছিলেন তা অনেকেই সেখানে সম্ভ্রান্ত ছিলেন, অনেকেই সেখানে তারা সচ্ছল পরিবার ছিলেন, যেই কারণে তারা সেখানেই বসবাস করায় স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো দেবগিরিতে আসার পরে তাদের সেই স্বাচ্ছন্দ্য বা তাদের যে আভিজাত্য, এইগুলো তাদের মধ্যে আর অবশিষ্ট ছিল না। ফলে তারা এখানে বসবাস করতে অসম্মতি জানান এবং এই অবস্থায় তারা কখনোই নিজেদেরকে কোনোভাবেই খাপ খাওয়াইতে পারছিলেন না। ফলে তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করেছিল। এই কারণেই এই রাজধানী স্থানান্তরটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। অন্যদিকে দিল্লিতে যখন ছিল তখন একটা অবস্থান ছিল, কিন্তু দিল্লি থেকে যখন দেবগিরিতে সুলতান আসলেন, তখন ওই দিল্লিতেও মঙ্গল আক্রমণের আশঙ্কাটা বৃদ্ধি পেল। যেহেতু আগে রাজা বাদশারা বা শাসকরা দিল্লিতে অবস্থান করতেন, শত্রু কাছাকাছি থাকলেও সেখানে আক্রমণ করা একটা ঝুঁকি ছিল। যেহেতু দিল্লি এখন অরক্ষিত, তো মোহাম্মদ বিন তুগলক চিন্তা করলেন যে আসলে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সেখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বাড়ছে, ফলে তিনি আবার সেখানে ফিরে আসাটা সঙ্গত মনে করেই সেখানে ফিরে আসেন। কিন্তু যে কারণেই ফিরে আসুক, কিন্তু পরিকল্পনাটা তো বাস্তবায়ন হলো না। তো এই যে অবস্থাগুলো, 700 মাইল দূরে গিয়ে নতুন করে সেখানে শুরু করা বা তাদের মানুষের মধ্যে যে একটা আস্থা তৈরি করা, সব কিছু মিলায়ে তার আসলে পরিবেশটা প্রতিকূলে ছিল, অনুকূলে ছিল না। যেই কারণে প্রায় 10 বছর সেখানে অবস্থান করার পরে সেখান থেকে আবার প্রত্যাবর্তন করে তার পুরাতন রাজধানীতে অর্থাৎ দিল্লিতে আবার তাকে প্রত্যাবর্তন করতে হয়েছিল। তাহলে গেল কি কারণে?
বিভিন্ন ভালোর দিক বিবেচনা করে তিনি সেখানে রাজধানী স্থানান্তর করেছেন। কিন্তু যাওয়ার পরে যে বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে তাকে আবার 10 বছর পরে সেখানে প্রত্যাবর্তন করতে হয়। তো এই যে যাওয়া এবং আসা, এর মধ্যে যে অনেক ঘটনা ঘটে গেল, এইটাও একটা রাষ্ট্রের জন্য অনেক বেদনাদায়ক। যেমন এই যে 700 মাইল দূরে মানুষজনকে নিয়ে যাওয়া এবং এখান থেকে ফিরে আসা, অনেক মানুষ যাওয়া আসার রাস্তায় মৃত্যুবরণ করেছে। আবার অনেকেই এই 700 মাইল গিয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করার পরে অসুস্থ হয়েছে, তারা কষ্ট ভোগ করতে হয়েছে তাদেরকে। শুধু তাই না, একদিকে দিল্লি থেকে যখন চলে গেল দেবগিরিতে, তখন কিছুটা হলেও বা অনেকাংশে দিল্লি তার গৌরব হারিয়েছিল। যেই দিল্লিটা 170 বা 180 বছর ধরে তার মহিমা ধরে রেখেছিল এবং যেইটা বাগদাদের এবং অন্যান্য জাঁকজমকপূর্ণ শহরের সাথে প্রতিযোগিতা করার ক্ষমতা অর্জন করেছিল, এই সময়ের মধ্যে সেই জৌলুসটা সে হারিয়েছিল, দিল্লি সেই জৌলুসটা হারিয়েছিল। আবার অন্যদিকে দেবগিরিতে যে রাজধানী তৈরি করা হলো, সেখানে যে অট্টালিকা তৈরি করা হলো, বিভিন্ন স্থাপনা তৈরি করা হলো, সেখান থেকে চলে আসার পরে এগুলোও নষ্ট হয়ে যায়। ফলে দেখা গেল যে এই কাজ করতে গিয়ে একদিকে মানুষের যেমন কষ্ট হয়েছে, রাষ্ট্রের তেমন অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই যে অবস্থা, সব কিছু মিলিয়েই এই পরিকল্পনাটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ঐতিহাসিকরা বলছেন যে এই যে মোহাম্মদ বিন তুগলক তিনি রাজধানী স্থানান্তর করলেন বিভিন্ন সুবিধার কারণে, সেখানে গিয়ে অসুবিধা হলো। এই যে বাস্তবতা যদি তিনি উপলব্ধি করতেন অথবা বাস্তবতার নিরিখে যদি তিনি চিন্তাভাবনা করে সেখানে যেতেন যে গেলে কিভাবে সেটাকে স্থায়ী করা যাবে অথবা না গিয়ে কিভাবে দিল্লিকে সুরক্ষিত রাখা যাবে, এই বাস্তব চিন্তাগুলি যদি তিনি করতেন, তাহলে রাজধানী স্থানান্তর করাটাও ব্যর্থতায় পর্যবসিত হতো না। তো যাই হোক, যে কোনোভাবেই হোক তার এই রাজধানী পরিবর্তনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে এই প্রথম পরিকল্পনাটা তার ব্যর্থ হয়ে গেল। উনি খোরাসান অভিযান করতে চাইলেন। খোরাসানের কিছু বিদ্রোহী আমির ছিল, এই বিদ্রোহী আমিররা তাকে পরামর্শ দিল তাকে খোরাসান আক্রমণ করার জন্য। এরপরে ওই সময় ট্রান্স অক্সিয়ানার মঙ্গল দলপতি তারমা শিরিন ছিল, তাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিল। মিশরের আন-নাসির তাকে প্রতিশ্রুতি দিল। এরপরে সেখানকার যে শাসক ছিল, এই শাসক ইলখানি শাসক আবু সাইদ, তার যে প্রশাসনিক দুর্বলতা, এই সব কিছু মিলায়ে মোহাম্মদ বিন তুগলক চিন্তা করলেন যে এই সময় খোরাসান আক্রমণ করলে খোরাসান তিনি দখল করতে পারবেন। এই দখল করার উদ্দেশ্যে তিনি 3,70,000 সৈন্যের একটা বাহিনী তৈরি করলেন। এই 3,70,000 সৈন্যের একটা বাহিনী তৈরি করলেনই না, শুধু তিনি তাদেরকে 1 বছরের অগ্রিম বেতন পরিশোধ করলেন। তো সৈন্যরা যদি এই দূরবর্তী অঞ্চলে যায়, তাহলে তার পরিজনের ভরণ পোষণের জন্য, খরচের জন্য টাকা দরকার, এই 1 বছরের অগ্রিম বেতন তিনি দিয়ে দিলেন। যখন তিনি অগ্রিম বেতন পরিশোধ করলেন, তারপরেই দেখা গেল যে তিনি যে যাবেন, যাওয়ার পরে এই যে দিল্লিতে যে মঙ্গল আক্রমণের আশঙ্কা, তার অবর্তমানে বা বিশাল একটা বাহিনী সেখানে পাঠানোর পরে এই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটা গেল 1। 2 নম্বর হলো যে ট্রান্স অক্সিয়ানার যে তারমা শিরিন ছিল, উনি ক্ষমতাচ্যুত হয়ে গেল। আবার মিশরের আন-নাসির এবং এই সাইদ, এদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। তো যখন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি যারা দিল, কেউ ক্ষমতাচ্যুত হলো, কারোর মধ্যে পূর্বের শত্রুতা ভুলে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করলো। আবার তিনি চিন্তা করলেন যে গিরিপথ দিয়ে আক্রমণ, এটাও তার পক্ষে করা সম্ভব হবে না। সব কিছু মিলায়ে তিনি দেখলেন যে এই খোরাসান আক্রমণ যদি করা হয় তাহলে তিনি ব্যর্থ হবেন। যে কারণে এই বিষয়গুলো বিবেচনা করে তিনি খোরাসান অভিযানটা বন্ধ করে দিলেন। তো
তাহলে খোরাসান অভিযানও তিনি করতে পারলেন না। পক্ষান্তরে এই যে 3,70,000 সৈন্যের, এই 3,70,000 সৈন্যের যে 1 বছরের বেতন পরিশোধ করলেন, প্রচুর অর্থ, এটাও ব্যয় হয়ে গেল। তাহলে কি হলো? একদিকে অনেক টাকা নষ্ট হয়ে গেল, অন্যদিকে তার অভিযানটাও হলো না। তাহলে এইটাও ব্যর্থতায় পর্যবসিত হলো। তাহলে কি হলো? এটাও ব্যর্থ হলো, এটাও ব্যর্থ হলো, অর্থাৎ রাজধানী স্থানান্তর ব্যর্থ হলো, খোরাসান ব্যর্থ হলো। তো খোরাসান অভিযান যে ব্যর্থ হলো, এইটার যৌক্তিক কিছু কারণ আছে। কিন্তু তিনি যখন আক্রমণ করার পরিকল্পনা করেছেন, তখন এই আক্রমণ পরিচালনা করে জয়লাভ করা সম্ভব ছিল। কেননা বিদ্রোহী আমির যারা আছে খোরাসানের, তারা তাকে সহযোগিতা করবে, মঙ্গল দলপতি তারমাশিরিন তাকে সহযোগিতা করবে, আর নাসির তাকে সহযোগিতা করবে, এবং ওই যে শাসক আবু সাইদ, তিনি তো দুর্বল, তার সাথে কারো ভালো সম্পর্ক নেই, তো তাকে আক্রমণ করলে সহজেই জয়লাভ করা যাবে। তাহলে যৌক্তিক কারণেই কিন্তু এটা সম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে হঠাৎ করে পরিবেশ যখন চেঞ্জ হয়ে গেল, তখন তিনি আর পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারেননি, অর্থাৎ ব্যর্থ হয়ে গেল। যাই হোক, আজকে আমরা মোহাম্মদ বিন তুগলকের 5টি মহাপরিকল্পনার 2টি আলোচনা করলাম। বাকিটা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।